যে সরকারটি যেটা গঠিত হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা সো ফার তারা যে ধরনের কর্মকাণ্ড করেছে, সেটাকে নিয়ে কোনো জায়গা থেকে কিছু প্রশ্ন আসছে এবং আপনিও নিশ্চয়ই সে সম্পর্কে অবগত আছেন। এবং কেউ এরকমও প্রশ্ন করছে যে আসলে এই সরকারটি এখনো পর্যন্ত তাদের কার্যক্রমে কি এটা রাইট ট্র্যাক এ আছে কিনা? সেটা নিয়ে কেউ প্রশ্ন করছে এবং কেউ ভাবছে যে গণ-অভ্যুত্থান যেটা হলো এবং গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে একটা মানে স্বৈরাচারের পতন ঘটলো, ঘটার পরে আমরা এখন যেভাবে এগিয়ে যাচ্ছে এটা কি আসলে রাইট ট্র্যাক কিনা? বা এখানে কোন দুর্বলতা বা মানে কোন এমন কিছু হচ্ছে কিনা যেটা নিয়ে আমাদের কনসার্ন রেইজ করা দরকার। তো সবকিছু মিলে আপনার কাছে আমি ১ম এই মানে যেটা জানতে চাই যে, আমরা দেখতে পাচ্ছি যে ভালো কিছু বিষয় কিন্তু ঘটছে। যেমন আমরা দেখলাম যে দীপু মনির মতো একজন কুখ্যাত ব্যক্তি, যিনি আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছেন। এবং তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন তিনি বিদেশে ভ্রমণের একটা রেকর্ড করেছিলেন। তার মতো এতবার বিদেশে ভ্রমণ অন্য কোন মন্ত্রী করেনি। অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদের লুটপাট করা এবং এই যে নিজের বিদেশ ভ্রমণ করা আর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া, সেটা তিনি করেছেন। এবং তার পরিণামও আমরা দেখতে পেলাম যে তার প্রতি মানুষের এতটাই ক্ষোভ, এতটাই ঘৃণা যে তাকে যখন আদালত চত্বরে নেয়া হচ্ছিল, মানুষের একটা ঘৃণার বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। তো আমি চাই ১ম এ একটু দীপু মনির প্রতি যে মানুষের ঘৃণা, ওই ফুটেজটা একটু দেখে নেই, তারপর আমরা আলোচনায় ফিরে আসছি। এই ফুটেজে দেখা যাচ্ছে যে দীপু মনিকে কিন্তু চড়-থাপ্পড়ও মারা হয়েছে। ভুয়া স্লোগান দেয়া হচ্ছে, তাকে লাঞ্ছিত করা হচ্ছে। তো এখন এই দৃশ্য দেখে আবার কারো একটু মানবিকতা জেগে উঠেছে যে এরকম আচরণ করা উচিত নয়। কিন্তু আমরা তো জানি যে তারা যখন স্বৈরশাসন চালিয়েছিল, তখন তাদের মাঝে তো ন্যূনতম মানবিকতা ছিল না। তো এখন যে কেউ বলছে যে এদের প্রতি আমাদের একটু মানবিক হওয়া উচিত বা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা গঠিত হলো, তারা একটা ভালো দৃষ্টান্ত রাখবে, এরকম প্রত্যাশা কেউ করছে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে এদের সাথে যে ধরনের বিহেভিয়ার করা হচ্ছে, জিয়াউল হাসানের মতো লোক, সালমান এফ রহমানের মতো লোক বা আনিসুল হকের মতো লোক বা এই দীপু মনির মতো মানুষ। এদের সাথে যে ধরনের আচরণ করা হচ্ছে, এটাকে আপনি কি মনে করেন না যে এটা যৌক্তিক? আর পাশাপাশি এটাও আমি জানতে চাই যে ডক্টর ইউনূসের সরকার এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম এটা আসলে রাইট ট্র্যাক এ আছে কিনা? এ ব্যাপারে আপনার একটু মন্তব্য জানতে চাই। আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমার দর্শক শ্রোতা যারা শুনছেন, আজকে আমার কণ্ঠ হয়তো একটু ভিন্ন রকম হবে। বেশিক্ষণ কথা বলতে পারবো কিনা জানি না। তো তারপরও স্পিরিটেড আমি আপনাদের আজকে আমাদের দেশের এই অভূতপূর্ব ঘটনা আমাদের ছাত্ররা এবং জনগণ যে ঘটিয়েছে এবং আজকে যে আপনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট এবং এই যে স্বৈরাচারের দোসরদের যে পরিণতি, এটা নিয়ে আমাদের বিভিন্ন মহলে বিভিন্ন রকমের কথা যে ছড়াচ্ছে, সেটাতে আমার পরিষ্কার স্ট্যান্ড হচ্ছে, একটা গণতান্ত্রিক সমাজকে যখন ধ্বংস করে দেয়, একটা গণতান্ত্রিক সমাজকে ডেলিবারেটলি, প্ল্যানলি, উইথ দ্য অ্যাক্টিভ অ্যান্ড ডিরেক্ট সাপোর্ট ফ্রম নেইবরিং ইন্ডিয়া, সেখানে গণতন্ত্র ফেরত আনার জন্য যে মানে যুদ্ধ, যে প্রতিপক্ষ, তারা তো গণতান্ত্রিক না। আমি এটাকে বিপ্লব বলবো না, আমি এটাকে গণ অভ্যুত্থান বলবো, একটা চরম গণ অভ্যুত্থান। কারণ যদি বিপ্লব হতো সেটা আপসাইড ডাউন হয়ে যেত। আপনি যদি চীনের রিভলিউশনের কথা বলেন, আপনি যদি বলশেভিক রিভলিউশন রাশিয়ান যেটা 1917 সালে ওইটা যদি ধরেন, বা কিউবান রিভলিউশনের কথা বলেন, আমরা যদি এমনকি ফরাসি বিপ্লব, এগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে পুরা একটা সমাজের আপসাইড ডাউন হয়ে যাবে যদি বিপ্লব হয়। তো এটা বিপ্লবের পর্যায়ে যায় নাই, আমি মনে করি সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী আপনার এখানে গণ অভ্যুত্থানের পক্ষে একটা পর্যায়ে অবস্থান নিয়ে নিছে। না হলে যেটা ঘটতো আরো ভয়ঙ্কর পরিণতি হতো এবং সেটা বাংলাদেশের অনেক মানুষ মারা যেত এবং ক্যান্টনমেন্ট কুড বি অ্যাটাকড এবং সেটা একটা বিপ্লব হয়ে যেত। আমার ক্ষুদ্র বিবেচনায় যেটা এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো এক পর্যায়ে জনগণের পক্ষে স্বৈরাচারের দোসর হিসাবে আমরা জানলেও এমন একটা পর্যায়ে গিয়ে আমাদের সেনাবাহিনী অবস্থান নিল যেটা জনগণের পক্ষে স্বৈরাচারের বিপক্ষে। যদিও সেটা 100% আমি সেটা বলতে পারবো না, তবে আমাদের সেনাবাহিনীর যে
জুনিয়র লেভেলের অফিসাররা, এটা আমি আর আপনি অনেক আগেও ডিসকাস করছি যে তাদের মধ্যে একটা কনসেনসাস আছে এবং তাদেরকে এই স্বৈরাচার, এই ফেসিস্ট, এই ভারতের গোলামরা পারচেজ করতে পারেনি। আমাদের এই গণ অভ্যুত্থানের যে সরকার, এই সরকারের মধ্যে আপনি কিছু কিছু বিপ্লবের আলামত আছে। যদি ধরেন আমাদের 2 জন তরুণ উপদেষ্টা হয়ে গেল, এটা একটা বিপ্লবের, কিন্তু এটা আপনি বলতে পারেন ইজ এ পার্ট, ভেরি স্মল পার্ট। কারণ কোনোদিন এই ধরনের ঘটনা না ঘটলে এরকম শিক্ষার্থী যারা মাত্র গ্রাজুয়েট করছে বা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স লেভেলে পড়ে, তারা সমাজের এই অবস্থানে নেওয়া, এটা অনেকেই মানতে চাচ্ছে না বা মানতে পারতেছে না, কিন্তু এটা মানতে হবে, বিকজ they are the representative of the students. Those did unexpected, unprecedented ঘটনা তারা ঘটাইছে। তো সমাজে এইটা নিয়ে অনেক কথা বলবে। এই যে আজকে দীপুমণির আপনি যে ভিডিওটা এখন দেখালেন, একজন উইমেন হিসাবে বা একজন আপনার সাবেক সত্যিকারের সংসদ সদস্য যদি হইতো, তাদের প্রতি আমাদের সম্মান, মানুষের তাদের সম্মান। আপনি জানেন, আমাদের দর্শক শ্রোতারা নিশ্চয়ই জানেন, এই দীপুমণির হাজবেন্ড সাম নওয়াজ, তৌফিক নওয়াজ মনে হয়, হি ইজ অলসো আ লয়ার, যে এই যে পুতুলের হাজবেন্ড, হাসিনার মেয়ে পুতুলের হাজবেন্ডের সাথে শারজাতে দীর্ঘদিন জেল কাটছে, এখন জেল থেকে বের হয়েছে কিনা আমরা জানি না, এখনো জানি না, হয়তো এখনো আছে বা থাকলেও কোথায় আছে জানি না। অর্থাৎ স্বৈরাচারের দোসর, খুনের দোসর, টাকা পাচারের দোসর, এইসব অলিগার্কের দোসর, এই যে দোসরগুলা, আমার জানা মতে শি ইজ এ ডক্টর বাই প্রফেশন, আবার শি ইজ এ লয়ার এজ ওয়েল। অর্থাৎ সমাজের সর্বোৎকৃষ্ট 2টা প্রফেশন। ডাক্তার দীপুমণি ডাক্তারি পাশও করছে, ডাক্তারি থেকে উচ্চ ডিগ্রিও নিছে, আবার লও পড়ছে। কিন্তু তার এই লেখাপড়া, তার এই 15 বছরের মন্ত্রিত্ব বা 20 বছরের এমপিত্ব, এই যে সো কল্ড, এই যে স্বৈরাচারের দোসর, ফেসিবাদের দোসর, আর একটা দেশের দালালি করা, এইটার পরিণতি এখনো তারা ভোগ করে নেই। আপনি যে বললেন জিয়াউল হাসান, সালমান, আনিস বা দীপুমণির প্রতি তাদের চেহারা এখনো সুন্দর দেখাচ্ছে, তাদেরকে তারা যে টর্চার করছে, বা জিয়াউল হাসানের কথা মনে করেন, the one of the most criminal, most dangerous criminal, brutal criminal, এদেরকে তো ডিকশনারিতে শব্দ নাই। আমি আজকে ক্যাপ্টেন মারুফ জামান, যিনি রাষ্ট্রদূত ছিলেন, তার একটা সাক্ষাৎকার শুনছিলাম। আপনি এখানে তো এখন তো সবকিছু ওপেন, এখন আমাদের দর্শক শ্রোতারা তো অনেক সময় আমাদের কাছে অপেক্ষা করতেন আমাদের থেকে শুনবেন, এখন তো বাংলাদেশের অলমোস্ট ম্যাক্সিমাম মিডিয়া ওপেন, এইটা সেলিব্রেট করেন। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেরেশতা না, উনার পরিষদ ফেরেশতা না, অনেক ভুল করবে, করতে পারে, টু আর ইজ হিউম্যান। এখন আপনি যদি, উনি শুরু করেন নাই এখনো 15 দিন হয় না, এখনই যদি সমালোচনা শুরু করেন তাহলে তো হবে না। আপনি কার পরে এই তত্ত্বাবধায়ক সরকার আসলো? দেশে হাজার মানুষ মৃত্যু হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু, হাজার হাজার মানুষ এখনো হাসপাতালে, লক্ষ লক্ষ মানুষ জেলখানায়। একটা গত 16-17 বছর ধরে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে, সেখান থেকে আপনি রাতারাতি গণতান্ত্রিক আচরণ আশা করবেন? হাউ কাম? অসম্ভব। এখনো যারা বিচার করতেছে, হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন বাদ দিলে জাজ কোর্টে, বিচারিক আদালতে, এমনকি হাইকোর্টে, সব হচ্ছে স্বৈরাচারের দোসররা। পুলিশ ছাত্রলীগের পান্ডারা, ডিবি ছাত্রলীগের গুন্ডারা, হাসিনার শাড়ির আঁচল ধরে যারা চাকরি পাইছে 16 বছর তারা, সচিবালয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব তারা, মিলিটারি টপ লেভেলে অলমোস্ট তারা। কিন্তু সবাই হয় ভুল পাল্টেছে অথবা সময়ের অপেক্ষায় আছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের মনে এই ভয়টা আছে যে 18 কোটি মানুষ এখন আমাদের বিরুদ্ধে অবস্থান নিছে, সত্যের পক্ষে অবস্থান নিছে, আমরা যে ফেসিবাদী দেশ চালাইছি ফেসিবাদী কায়দায়, তার এখন আর ফেরত আসা সম্ভব না, এই ভয়ে তারা আছে। তো সুতরাং যারা মায়া কান্না করতেছেন 15-16 দিনের সরকারের,
তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনাদের বগলে ইট নিয়ে আপনারা বসে আছেন। আপনারা গণতান্ত্রিক সমাজে সহিষ্ণুতা হচ্ছে ১ নম্বর ক্রাইটেরিয়া, টলারেন্স। এখন আপনারা সেই টলারেন্স ১৭ বছর দেখান নাই, এবং সেটা আপনারা ডেলিবারেটলি করছেন। এমন না যে হঠাৎ করে করছেন, সেটা ডেলিবারেটলি করছেন। আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিটলারের গেস্টাপো কনসেন্ট্রেশন ক্যাম্পের পরে এই আয়নাগর নামে সারা বাংলাদেশে যে সিক্রেট জেল, সিক্রেট টর্চার চেম্বার, এগুলার জবাব বাংলাদেশের 18 কোটি মানুষকে দিতে হবে। সেনাবাহিনীর যারা জড়িত, মিস্টার ওয়াকারুজ্জামানকে বলি, ইউ ডিড ওয়ান্ডারফুল জব। At the end of the day, you helped our students to oust this notorious Indian puppet. Thank you very much. But আপনার এই যে এমটিএমসির ডিজি যাকে ধরলেন হাসান, তার শাগরেদরা কোথায়? তারা কারা? তাদেরকে আপনি শেল্টার দিতে চাচ্ছেন, নাকি আপনি অপেক্ষা করতেছেন? ক্যাপ্টেন মারুফ জামান একজন, এরকম হাজার হাজার মানুষকে, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, সমাজের যে কোনো মানুষকে ধরে নিয়ে গিয়ে এই যে আয়নাগর নামক কনসেন্ট্রেশন সেন্টারে বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টে আছে কিনা, সকল থানায় আছে কিনা, সকল র্যাবে আছে কিনা, সকল জেলা ডিবি অফিসে আছে কিনা, সকল থানায় আছে কিনা, আন্ডারগ্রাউন্ড টর্চার চেম্বার, মিস্টার ওয়াকারুজ্জামান, প্লিজ আপনি যদি বাংলাদেশের মানুষের পক্ষে সত্যি সত্যি থাকেন, এদেরকে চিহ্নিত করেন, এদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা তাদেরকে, বাংলাদেশের মানুষকে বলবো যে আইন আপনাদের হাতে তুলে নেওয়ার দরকার নাই, এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলবো, আপনি সামারি কোর্ট অথবা আইসিডি যেটা করছেন, কিছু কিছু সামারি কোর্ট করেন। বিশেষ করে আহসানের মতো মিলিটারি, পুলিশ, র্যাব যারা আছে, তাদেরকে সামারি কোর্ট করে এক্সিকিউট করতে হবে। কারণ এটা কথা আছে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আমাদের সমাজে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কেন কমে গেছে বলতে গেলে চলে গেছে। নতুন বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদকে বলবো, প্রধান বিচারপতি সাহেব, বাংলাদেশের মানুষকে বিচার ব্যবস্থার উপর যদি আপনি আস্থাশীল করতে চান, আপনি অতি উচ্চশিক্ষিত একজন বিচারক, আমরা জানি, আপনি আরো 4 জনের আগে প্রধান বিচারপতি হতেন, কিন্তু স্বৈরাচারী হাসিনা আপনার মতো উপযুক্ত মানুষকে প্রধান বিচারপতি করে নাই, কারণ আপনি উপযুক্ত মানুষ ছিলেন। সে অনুপযুক্ত চোর, ডাকাত, বদমাইশ, তার দলীয় লেজুর, তার 5 গোলামদেরকে বিচারপতি এবং প্রধান বিচারপতি করতে, এমনকি সমস্ত আদালতে। একজন বিখ্যাত ফিলোসফার বলছেন, একটা সমাজে যদি বিচারক এবং নিরাপত্তা বাহিনী মানে পুলিশ এবং মিলিটারি যদি সৎ থাকে, সেই দেশ কোনোদিন ডিরেইলড হবে না, এবং সেখানে রাজনীতিবিদরা টপসিটারবি করবে, ব্যবসায়ীরা চোরাকারবারি করবে, সমাজে অনেক মানুষ অনেক কিছু করবে, কিন্তু এই দুইটা সংস্থা যদি ভালো থাকে, একটা দেশ ভালো হতে বাধ্য। এখানে সৈয়দ রিফাত আহমদ সাহেব, আমাদের জানা মতে আপনি আরো 1 বছর 4 মাস প্রধান বিচারপতি থাকবেন। আপনার রিটায়ারমেন্ট সোফার উইনো 2025 সালের ডিসেম্বরে আপনার রিটায়ারমেন্ট। আপনি আগামী 1-1.5 বছরে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে মানুষের জন্য আস্থাশীল করার জন্য যা যা করা দরকার, যা যা পরামর্শ তত্ত্বাবধায়ক সরকারকে দেওয়ার অথবা বাস্তবায়ন করার, এই যে তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন, বিশেষ করে যেসব লয়ার আছেন, ডক্টর আসিফ নজরুল সহ
দয়া করে সেগুলা করেন। কারণ এই আমাদের ছাত্র জনতা যারা রক্ত দিল, এক সাগর রক্ত আমি বলবো, এই তরুণ তুর্কিরা সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ যেই আশা নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করছে 5ই আগস্ট থেকে, সেই যাত্রার প্রধান সোপান হবেন আপনার নেতৃত্বে বিচার বিভাগ। যেই বিচার বিভাগকে অন্যান্য রাষ্ট্রের অর্গানের সাথে এই হাসিনা, এই বাকশাল কন্যা হাসিনা তার বাপের মতো শেষ করে দিছে। সুতরাং এখান থেকে উত্তরাইতে হলে আমাদেরকে প্রথমেই বিচার বিভাগকে ঠিক করতে হবে। গেল। তারপর হচ্ছে পুলিশ। পুলিশ কি করবেন না করবেন, আপনাদের একটা রাষ্ট্রভাবনা টিটু ভাইরা করছেন, এটা নিয়ে আমরা ডিসকাস করবো আরো এক্সপার্টদের নিয়ে। তবে আমি আজকে শুধু এটা বলবো, পুলিশ একটা গণতান্ত্রিক সমাজে, আমি এখানে ইনক্লুডিং মিলিটারির কথাও বলবো, কিন্তু আভ্যন্তরীণ আপনার আইন শৃঙ্খলা রক্ষার সারা দুনিয়ার, সারা পৃথিবীর সবচেয়ে মানে ইম্পর্টেন্ট আপনার অর্গানাইজেশন হলো পুলিশ। এই পুলিশটাকে, আমাদের পুলিশ যে একদম আগে বিএনপির আমলে বা তার আগে একদম যে মহাভারত ভালো ছিল সেটা আমি কোনোদিন বলবো না, তখনও খারাপ ছিল। বাট দি পার্সেন্টেজ, ও মাই গড, আপনি বলতে পারবেন না যে একজন বা 1% পুলিশ ভালো আছে কিনা। কারণ এই ফেসিস্ট বাধ্য করছে টু ডু অল রং। আপনি একটা গুলি করলে একটা মানুষ মারা যায়, একটা লাঠি দিয়ে একটা মানুষের মাথা ফাটা যায়, বাট দি ওয়ে দে টর্চার্ড একজন হিউম্যান আরেকজন হিউম্যানকে, একজন মনুষ্য জাতি আরেকজন মনুষ্য জাতিকে যেভাবে টর্চার করছে, এগুলার যদি আপনি, আমার তো মনে হয় বাংলাদেশে আমরা এই যে 71 এর আমাদের লিবারেশন ওয়ারের যে সিনেমা করছি, আমার মনে হয় বাংলাদেশে তার চেয়ে বেশি সিনেমা, নাটক, সত্যিকারের নাটক আমাদের দেশে তৈরি হবে। আমাদের তরুণ ক্রিয়েটিভ লোকজন এগুলো তৈরি করবে। মানে টর্চার কিরকম হতে পারে আমরা সেগুলা মধ্যযুগে বা পূর্ব যুগে শুনতাম, কিন্তু একজন মানুষকে, একজন মানুষের হাত কেটে, একজন মানুষের নখ উঠাইয়া, একজন মানুষের চোখ উঠাইয়া, একজন মানুষের আঙ্গুল কেটে, মানে আনবিলিভেবল। এগুলা আপনি বলতে পারবো না। মানে এক একটা ঘটনা যখন শুনি যে এই ভারতের 5 গোলাম, তার বাপ নাকি আমাদের দেশটা স্বাধীন করছে, বদমাই শেখ মুজিব, যে ডিক্টেটর শেখ মুজিব, ভারতের 5 গোলাম শেখ মুজিব, তার মেয়ে গোলামি হাসিনা আমাদের দেশের মানুষকে। আপনি ক্যাপ্টেন জামানের সাক্ষাৎকারটা দেখেন। হি ওয়াজ এন অ্যাম্বাসেডর, হি ওয়াজ এন আর্মি ক্যাপ্টেন, হি ওয়াজ এ টিচার অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। শুধুমাত্র বাংলার বীর.com এটা উনি চালাইতেন, ওখানে উনি দেশের পক্ষে, স্বৈরাচারের বিপক্ষে লিখতেন। এটা তার অপরাধ, এটা তার অপরাধ। এই জন্য ওয়াকারুজ্জামানকে উনি বললেন যে তারা তার সামনে ইংরেজিতে কথা বলতো। এখন ওয়াকারুজ্জামানকে বলবো, আসানের বন্ধু কারা, আসানের দোসর কারা, সেনাবাহিনীতে কারা, এদেরকে সর্ট আউট করতে হবে, নাহলে মনে করবেন না আপনারা বাঁচতে পারবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু এখনো সজাগ, বিপ্লব কিন্তু চলতেছে, গণ অভ্যুত্থান কিন্তু এখনো শেষ হয়নি, দরকার হলে আরো 6 মাস চলবে। ফরাসি বিপ্লব চলছিল 3 বছর, মনে রাখবেন। চীনের গণবিপ্লব চলছিল 1 বছরের বেশি। সুতরাং এই যে বিচার ব্যবস্থা চলতেছে, এই বিচার ব্যবস্থার আস্থা ফেরত আনার জন্য সেনাবাহিনী এবং পুলিশ যতটুকু আসছে, আমরা জানি পুলিশ এখন সেনা প্রহরায় এখনো কাজ করছে বেশিরভাগ ক্ষেত্রে। সুতরাং ওয়াকারুজ্জামান সাহেবকে বলবো, আপনার প্রশংসা অবশ্যই আমরা করতেছি, কিন্তু আপনি সাপ মেরে লেজে আপনি পরাণ রেখে দিবেন, সেইটা হবে না। সেনাবাহিনীর যেসব কালপ্রিট আমার দেশের মানুষকে আয়না করে গুম করছে, টর্চার করছে, তাদেরকে এটা বর্ণনা করা যায় না, এমন ভাবে বছরের পর বছর, মাসের পর মাস টর্চার করছে, তাদেরকে চিহ্নিত করে, নিশ্চয়ই ইতিমধ্যে আপনি চিহ্নিত করছেন, ওদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র অফিসারদেরকে বলবো, আপনাদের কারণেই আপনাদের উপরের
যে সো কল জেনারেল গুলা, মানে উইথ ফিউ এক্সেপশনস, সিনিয়র অফিসার গুলা আপনাদের 100% জনগণের পক্ষে থাকার কারণে তারা বাধ্য হয়েছে জনগণের পক্ষে আসা। যাই হোক, কিন্তু আপনাদেরকেও বলবো, যারা এই কুকর্ম করছে, যারা এই ঘটনার সাথে জড়িত, বিশেষ করে আয়নাগর ক্যান্টনমেন্টের যদি কোনো কালিমা হয়, সেটা হচ্ছে ক্যান্টনমেন্টের আয়নাগর। আয়নাগর থেকে অতি অবশ্যই আমাদের দেশের মানুষের বিরুদ্ধে যে হঠকারী, যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে, তাদেরকে 10 জন, 20 জন, 50 জন, 100 জন, হুএভার, হোয়ারএভার দে আর, তাদের পজিশন যেই হোক, তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর তত্ত্বাবধায়ক বা আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অবশ্যই সময় দিব। আপনি ঠিকই বলছেন, আমরা অবশ্যই সমালোচনা করব। গণতন্ত্র মানেই তো সমালোচনা। আমরা ক্রিটিক করব গঠনমূলক, কারণ মনে রাখতে হবে বাংলাদেশের মানুষকে আমি বলবো, যেই সব হটকারী বদমাইশ, যেসব শয়তানের বাচ্চারা আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে এখনই প্রশ্ন করতে চায় ইলিজিটিমেটলি, তাদেরকে বলবো বাংলাদেশের মানুষ অনেক ভালো। পুরা 7 দিন বাংলাদেশে কোনো নিরাপত্তা বাহিনী ছিল না, পুলিশ ছিল না। যদি সেটা এমনকি একটা গণতান্ত্রিক বিশ্বে হতো, তাহলে কি ঘটতো? ভারতে যদি ঘটে, একজন মুসলমানও রাখবে না, একজন খ্রিস্টানও রাখবে না, একজন বুদ্ধও রাখবে না, এমনকি প্রতিপক্ষ কংগ্রেসকেও বিজেপি রাখবে না যদি 7 দিন পুলিশ না থাকে। আমাদের দেশের মানুষ অনেক অনেক ভালো। বিশেষ করে বিরোধী দল বিএনপি এবং জামাতকে আমি অবশ্যই ধন্যবাদ দিব। প্রথমে 2-3 দিন তাদের আমরা সমালোচনা করছি এখান থেকে, কিন্তু তারা তীব্রভাবে প্রপার্টি, হিন্দু কমিউনিটি বা সরকারি প্রতিষ্ঠান বাঁচানোর জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে। সুতরাং আপনারা সমালোচনা করার সময় মনে রাখবেন, 17 বছরের টাইরেনি, 17 বছরের টর্চার, 17 বছরের গুম, 17 বছরের খুন, 17 বছরের বাড়িতে থাকতে না দেওয়া মানুষ যে কত ধৈর্য ধরছে, সেটার ইতিহাস আমাদেরকে আর বলতে হবে না, বাংলাদেশের মানুষ জানে। সুতরাং বেশি দাপাদাপি করার দরকার নাই। 18 কোটি মানুষ জাগছে একদম নিচে থেকে উপরে লেভেল পর্যন্ত, কারো রেহাই নাই। আইনের আওতায় যা ঘটনা ঘটছে এগুলোর জন্য অবশ্যই আমরা দুঃখিত। সবাইকে বলবো, আইন নিজের হাতে কোনোদিন তুলে নিবেন না। অবশ্যই যাকে পাবেন আইনে সোপর্দ করবেন, বিশেষ করে মিলিটারিকে সোপর্দ করবেন। পুলিশের এখনো বিশ্বাস নাই, ওখানে বেশিরভাগ এখনো ছাত্রলীগের গুন্ডা পান্ডা আছে, যদিও এখন ভয়ের চোটে হয়তো একটু অবস্থান পাল্টানো দেখাচ্ছে, যে কোনো সময় ওরা পাল্টাতে পারে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, অনেক প্রশংসনীয় আপনারা কাজ করতেছেন, কিন্তু স্বৈরাচারের দোসর খুনি হাসিনা, ভারতীয় 5টা গোলাম যেখানে যেখানে আছে, সরকারি, বেসরকারি, আধা সরকারি সমস্ত জায়গায়, তাদেরকে শুধু আপনার ওই পদের থেকে ছুটি করলে হবে না, তাদেরকে পাকড়াও করতে হবে। যেমন বেসরকারি এই যে এফবিসিসিআই, বিজিএমইএ, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সহ সারা বাংলাদেশের চেম্বারগুলা তাদের পারিবারিক সম্পত্তিতে পরিণত করছে। সুতরাং এগুলাকে ধরতে হবে। তো পরিশেষে আমি আপনার প্রথম প্রশ্নের জবাবে শুধু এটাই বলবো, তত্ত্বাবধায়ক সরকারকে আরো সময় দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই বিপ্লবী সরকার না, আমি মনে করি এটা একটা গণ অভ্যুত্থানের নতুন সরকার। এটার সাংবিধানিক কিছু অসাংবিধানিক আছে, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি আপনার সাথে একমত। এখানে যে শপথ নিয়েছে এটা সংবিধানের বাইরে, আবার শপথ বাক্য পাঠ করে যে সে এই সংবিধানের আওতায় নিযুক্ত, এই চোরা চুপ্পু, এগুলা নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু কোনো সংবিধান মেনে হয় না, এটা মাথায় রাখতে হবে। 90-এর গণ অভ্যুত্থান কিন্তু কোনো সংবিধান মেনে হয় নাই। এই অভ্যুত্থানেও যা ঘটতেছে, এই সরকার যাই করবে, এই সরকারের উপর বাংলাদেশের মানুষের, আমি মনে করি 100% মানুষের আস্থা আছে। 1% বাদ দেন, হয়তো এগুলো স্বৈরাচারের দোষর, দালাল, কুত্তা, ভারতের 5টা গোলামদের কথা বাদ দিলে আস্থা আছে। এবং সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনূস যেই সরকারের প্রধান,
তার উপর আমি ব্যক্তিগতভাবে আমি চোখ বন্ধ করে আস্থা রাখবো যে মানুষ কোনো খারাপ কাজ উনি কোনোদিন করতে পারে, এটা আমার মতো আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষ অথবা 10% মানুষ বিশ্বাস করে না। সুতরাং এই সরকারকে আমরা দিন দিন কঠোর হতে বলবো, আইনের মধ্যে থেকেই আপনি কঠোর হবেন। স্বৈরাচারের দোসর বাংলাদেশে আর কোনোদিন ফেসিস্ট ডিকটেটর আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আমি দেখছি আপনি চারটা দফার কথা বলছেন যে চারটা জিনিস করেই আপনি যাবেন। 1 নাম্বার হচ্ছে আদালত, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। 2 নম্বর হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম, ইয়েস। 3 নম্বর হচ্ছে পুলিশ এবং সিকিউরিটি ফোর্স, ইয়েস, ওয়ান্ডারফুল। 4 নাম্বার হচ্ছে পুরা গণতান্ত্রিক সমাজকে গঠন করার জন্য আরো যা যা দরকার এগুলাতে উনি ট্র্যাকে ফিরিয়ে আনার পরেই নির্বাচন দিবেন, ইয়েস। কিন্তু সাথে আপনাকে 5 নম্বর আমরা যোগ করব, স্বৈরাচারের দোসর, হাসিনার 5 গোলাম, ভারতের 5 কুত্তা, মানে অতীতে আমাদেরকে যে শিক্ষা দেয় এই শিক্ষা থেকে আপনাকে অনুরোধ করব যাতে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে, যেটা আমরা 71-70 নির্বাচনে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস পাকিস্তান করছিল বলে আমরা 71 করছিলাম, এই যে মুক্তিযুদ্ধ করছিলাম, সেটা আবার 90 ফেরত আনছিলাম, সেটা আবার নিয়ে গেল এখানে ভারতের বিরুদ্ধে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস, নতুন স্বাধীনতা যে আমরা বলছি, এটার জন্য আপনাকে বাংলাদেশকে এমন এক জায়গায় নিতে হবে যে ইন্ডিয়া is not only our political threat, not only geographical threat, not only cultural threat. India has become, in the name of supporting our 71 war, the liberation war, India যে আমাদের সব সময়ের শত্রু, এইটা বাংলাদেশের সমাজে আমি মনে করি আপনি প্রো বাংলাদেশী হিসাবে এস্টাবলিশ করে যাবেন, এইটাই হচ্ছে আমাদের চাওয়া। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব জয়নাল আবেদীন।